শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। পৌঁছেছো? শোনো, তুমি যা যা চেয়েছো সব ঠিক সময় তোমার হাতে পেয়ে যাবে। কাজটা কিন্তু তোমাকে শেষ করতেই হবে, তবে পুরো টাকাটা পাবে। কাজ পুরো শেষ করে জানিও। রাখলাম। প্রজাপতেও স্বাহা। এই ভোলাদাটা না আজকেই ঝোলাতে হলো। এতবার করে ফোন করছি, কিছুতেই ধরছে না। আরে বাবা, আসবি কিনা সেটা বলে দে। তা না, এভাবে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? তোর এবারে না এলে তো সব রান্না আমাকেই করতে হবে। পামেলাকে একটা ফোন করে দেখবো, যদি ওর ফ্ল্যাটে এসে থাকে। হ্যাঁ বল। এই ভোলাদা কি এসেছে আজকে তোদের বাড়িতে রান্না করতে? না, আজ তো আসবে না। সে কি, তুই কি করে জানলে? আমাকে তো কিছু। একটু আগে ওর বউ আমাকে ফোন করে বলল তোর নাম্বারটা হয়তো নেই, তাই। তার মানে এখন আমাকে হাত পুড়িয়ে সব রান্না করতে হবে? ধুর, ভাল লাগে না। কোথায় ভাবলাম আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ভোলাদাকে দিয়ে সোহমের পছন্দের কিছু ডিশ বানিয়ে ওকে সারপ্রাইজ দেব, আর আজই ভোলাদা আসবে না। তোদের আজ বিবাহ বার্ষিকী? কেন, শুনে খুশি হলি না মনে হচ্ছে? কি যে বলিস, কংগ্রাচুলেশন। আর শোন, ভোলাদা আসতে না পারলেও ওর ভাইকে পাঠাবে বলল। ভাই? আরে ওর বউ তো তাই বলল। ভোলা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আসতে পারবে না। গ্রামের বাড়ি থেকে ওর ভাই নাকি এসেছে, সে আসবে। আমি যদিও বলেছিলাম আমার লাগবে না, কারণ আমি একটু পরেই বেরিয়ে যাব। তোর লাগলে বলে দিয়ে আসতে। কিন্তু এইভাবে একজন অচেনা লোককে, তুইও থাকবি না পাশের ফ্ল্যাটে, তুই থাকলে তবু আমার খুব টেনশন হয় রে। আরে দূর, টেনশন করার কি আছে? আসবে, রান্না করবে, চলে যাবে। সারা কমপ্লেক্সে সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা সব আছে। দুম করে কারুর পক্ষে কিছু করা অত সহজ নয়, বুঝলি? এখন বল, সিকিউরিটির কথা ভাববি নাকি হাত পুড়িয়ে রান্না করবি? ঠিক আছে, বলেই দে। আর কখন আসবে সেটাও আমাকে একটু জানিয়ে দিস প্লিজ। অলরেডি বেলা 12টা বাজে। এরপর আরও দেরি করলে তো ওর বাড়ি ফেরার আগে সব রান্না কমপ্লিটই করতে পারবো না। তাতে কি, যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ না হয় তুই তোর বরকে তোর অন্য কিছু খাইয়ে ভুলিয়ে রাখিস। ধ্যাত, তুই ফোন করে জেনে নিয়ে আমাকে তাড়াতাড়ি জানা। সহেলি আর সোহমের বিয়ের আজ 5 বছর পূর্ণ হতে চলেছে। এই 5 বছরের মধ্যেই ওদের সম্পর্কটা একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আসলে হাইলি অ্যাম্বিশাস এবং আত্মকেন্দ্রিক সোহমের সঙ্গে কোনোদিনই নিজেকে মানিয়ে নিতে পারেনি সহেলি। তবুও চেষ্টা চালিয়ে গেছে বা যাচ্ছে রোজ। ওর খুব ইচ্ছে মা হওয়ার, কিন্তু সোহম ওর দিকে ফিরেও তাকায় না। বিয়ের প্রথম নিজের বাবার ভয়েই হোক আর সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়েই হোক, সোহম সহেলির সঙ্গে তেমন খারাপ ব্যবহার করেনি ঠিকই, কিন্তু তারপর বিয়ের 2 বছর পর শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে গত 3 বছর ধরে সহেলি সোহমের থেকে কেবল অনীহা, ঘৃণা আর অবজ্ঞা ছাড়া কিছুই পায়নি। ওর বাঙালি মধ্যবিত্ত সংসারী মানসিকতা থেকে শুরু করে ওর হাতের ঘরোয়া বাঙালি মাছের ঝোল ভাত কোনোটাই সোহম একেবারেই মেনে নিতে পারেনি কোনোদিন। সোহমের পছন্দ বরাবর আকাশচুম্বী, আর সহেলি একেবারে সাদামাটা। এই সাদামাটা ভাবনা বলেই হয়তো সহেলি এখনো স্বপ্ন দেখে সোহমের সঙ্গে তার সম্পর্কটা সবটা আবার ঠিক হয়ে যাওয়ার, স্বপ্ন দেখে মা হওয়ার। তাই তো আজও ও সোহমের সঙ্গে জীবনটা আবারও নতুন করে শুরু করতে চায়। এই একটু আগে পাশের ফ্ল্যাটের যে পামেলার সঙ্গে ফোনে কথা বলল সহেলি, শুনেছে কলেজে নাকি
এই পামেলাকেই পছন্দ করত সোহম। কিন্তু পামেলা ওকে তেমনভাবে পাত্তা না দিয়ে বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে করে। বলা চলে পামেলাকে দেখানোর জন্যই ভালো চাকরি পাওয়ার পর এক প্রকার জোর করে নিজের পৈতৃক বাড়িটা বিক্রি করে সোহম সহেলিকে নিয়ে এইরকম পস এরিয়ায় একটা বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছে, যা ঠিক পামেলাদের ফ্ল্যাটের পাশে। তারপর পাশে থাকতে থাকতে এখন পামেলা আর সহেলি বেশ ভালো বন্ধু হয়ে গেছে। তবে সহেলি বোঝে সোহমের বর্তমান অবস্থা থেকে পামেলা এখন বুঝতে পেরেছে যে সে ভুল করেছিল সোহমকে এককালে নাকচ করে। তবে সোহমের চাহিদা এখন আর পামেলা নয়, বরং তার চাহিদা এখন টাকা, আরো আরো টাকা। টাকার নেশাতেই বুঁদ হয়ে থাকে সোহম সর্বক্ষণ। আর এই ব্যাপারটাই সবচেয়ে বেশি ভাবায় সহেলিকে। এই টাকার নেশাতেই সব কিছু শেষ করে দেবে না তো সোহম? সোহমের বাবা খুবই ভালোবাসতেন সহেলিকে। নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন তিনি সহেলিকে তার একমাত্র ছেলের স্ত্রী করে। তিনি বেঁচে থাকাকালীন কোনোদিন সহেলির এতটুকু অমর্যাদা তিনি তাঁর বাড়িতে হতে দেননি। এমনকি তিনি তাঁর সম্পত্তির যতটা পরিমাণ নিজের ছেলেকে দিয়ে গেছেন, তার প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ আর সম্পত্তি দিয়ে গেছেন সহেলিকে। আর ঠিক এই কারণেই সোহমের মনে যে সহেলির প্রতি একটা চাপা রাগ জন্মেছে, তাও বুঝতে অসুবিধা হয় না সহেলির এতটুকু। কিন্তু নিজেকে সম্পূর্ণ নিঃস্ব করে সহেলি এখন না পারছে সোহমকে সব সম্পত্তিটা লিখে দিতে, আবার না পারছে সোহমকে ছেড়ে নিজের জীবনটা নতুন করে শুরু করার মতো অকৃতজ্ঞ হতে। এমনই এক দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আজকের দিনটাকে বেছে নিয়েছে সহেলি ওর আর সোহমের সম্পর্কটাকে নতুন আর একটা সুযোগ দেওয়ার জন্য। নতুন করে একেবারে সোহমের মনের মতো করে নিজেকে সাজাবে সে আজ। যে সোহম এতদিন ফিরেও তাকায়নি তার দিকে, আজ সে বাধ্য করবে সেই সোহমকেই ওর কাছে ঘেঁষতে। প্রমাণ করে দেবে যে শুধু পামেলা নয়, সুন্দরীদের তালিকায় ও প্রথম সারিতে থাকার মতোই একজন। এসব কথা যখন ভেবে চলেছে সহেলি, ঠিক তখনই ওদের কলিং বেলটা বেজে ওঠে। বাইরে লাগানো সিসিটিভির মনিটরটার দিকে তাকিয়ে ও বেশ অবাক হয়। দেখে ওটা বন্ধ। অগত্যা দরজার কি হোল দিয়ে বাইরে চোখ রাখতেই ও দেখে দরজার বাইরে মুখ ভর্তি দাড়ি গোঁফ, পরনে একটা তেলচিটে জামা আর সাদামাটা টেরিকটের প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে একজন। তার হাতে একটা কাপড়ের ঝোলা ব্যাগও ঝুলতে দেখে সহেলি। লোকটাকে দেখলেই বোঝা যায় শহুরে আঁচ এখনো এসে লাগেনি ওর গায়ে। সহেলিও খুব করে চেয়েছিল এই শহুরে আঁচ থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু আজ সোহমের নজরে নিজেকে যোগ্য করে তোলার জন্য এই আঁচেই পুড়তে হবে ওকে। বদলে ফেলতে হবে নিজের সাদামাটা জীবনটাকে সম্পূর্ণভাবে। তাই করবে ও। এক দৃঢ়তা নিয়েই ও দরজা খুললে। সঙ্গে সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই গ্রাম্য বেশভূষার লোকটি এক গাল হেসে বলে ওঠে, নাম গো দিদিমণি, আগেই ভোলাদা। তুমি ওর ভাই? হ্যাঁ, ছোলা। কি? আগে ছোলা ধর। কাজকর্ম? ওই কুন্ড কাটা, বাসন মশা, ঘর মশা, ঘর সাজা সব জানি। রান্না বান্না? আগে যা বলবেন, দেশি বিদেশি সব আপনি হুকুম করবেন, আর আমি হর হর করে সব নামাই দেবো। নামিয়ে দেবো মানে? ওই রান্না করে দেবো আর কি, মানে কথাই যে পথ চাবেন তাই পাবেন। ভেতরে এসো। ওদিকে আমাদের রান্নাঘর। ওয়াশরুম থেকে হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকবে, কেমন? তারপর আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। হাত পা আমার পোস্কারি আছে দিদিমণি। পায়ের তলা দেখেন, একেবারে মুখ দেখতেই পাইবেন। তাও হাত পা ধুতে হবে। হাত পা না ধুয়ে আমি কখনো আমার রান্নাঘরে নিজেও ঢুকি না, কাউকে ঢুকতেও দিই না। যেমন আপনার ইচ্ছা। এই বলে ছোলা সহেলির দেখানো পথে চলে যায় হাত পা ধুতে। সহেলির লোকটিকে দেখে মোটেই পছন্দ হয় না।
বড় বাজে বকে। বাঁচার লোক তার একেবারেই পছন্দ নয়। কিন্তু এখন ওকে দিয়ে রান্নাগুলো না করালে নিজেকেই হাত পুড়িয়ে সব রান্না করতে হবে ভেবে সে নিজের অপছন্দের কথা আর প্রকাশ করে না ছোলার সামনে। ছোলা, ছোলার নামটাও বেশ অদ্ভুত, তাই না? এরই মধ্যে ছোলা রান্নাঘরে ঢুকেই আঁতকে উঠে বলে, আমাগো দিদিমণি, এতে 4টে উনুন, একসঙ্গে 4টে উনুনে আমি বাপের কালে রাঁধিনি গো। তোমাকে 4টেতে নয়, 2টোতেই রান্না করতে হবে। আমি তো এ উনুন জ্বালাতেই পারি না গো। সে কি, তুমি এর আগে কলকাতায় কোনো বাড়িতে কাজ করোনি? আরে কেন করবো না গো, মেলা করেছি, কিন্তু উনুন জ্বালাইনি। আসলে এ সারার আগে আগুন দেবো না ভুঁয়ে ঠিক বুঝতে পারি না গো। ভোলাদা যে কাকে পাঠালো কে জানে। ঠিক আছে, তুমি রান্নার জোগাড় করো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তারপর সব পারবে তো নাকি? খুব পারবো, একেবারে সাপা সাপ সব রান্না করে দেবো। হ্যাঁ শোনো, আজ মাটন বিরিয়ানি হবে আর চিকেন চাপ। তুমি করতে পারো তো? হ্যাঁ গো হ্যাঁ, ওসব চাপ তার বাপের বাপ সব করতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অত কথা না বলে কাজে লেগে পড়ো। অলরেডি 1টা বাজতে চললো। বেলা 2টোর মধ্যে সব করে দেবো, এখন দেখবেন না। সে কি, মাটন বিরিয়ানি 1 ঘন্টার মধ্যে করে ফেলবে? মাটন সেদ্ধ হতেই তো আধ ঘন্টা লেগে যাবে। ও আপনি কোনো চিন্তা করবেন না। আরে মটন আমার হাতে পড়লে না, এই 10 মিনিটেই ফুটন দিয়ে দেবে। হ্যাঁ বেশ, দেখি। এই বলে সহেলি চলে যায়। এদিকে ছোলা ফ্রিজ থেকে একে একে মাটন থেকে শুরু করে বাকি সব বার করতে শুরু করে। ওদিকে সহেলি তখন নিজের ঘরের ভেতর ওয়ার্ড্রোবটা খুলে একে একে তার পোশাকগুলো দেখতে থাকে। ভাবতে থাকে আজকে কি পরবে সে, কোন পোশাকটা পরলে তাকে সব থেকে বেশি মানাবে আজ। এতদিন সে ভাবত শাড়িতেই তাকে সব থেকে বেশি সুন্দর লাগে। এখনো যে সে তাই মনে করে না তা নয়, কিন্তু আজ তাকে অন্য কোনো ড্রেস ট্রাই করতেই হবে, মডার্ন, ওয়েস্টার্ন, যাতে তার শরীরের চটকেই মজে যায় সোহম। এই ভেবে সে একটা কালো রঙের স্লিভলেস ও ডিপ নেক গাউন বের করে আনে, যেটা পরলেই ক্লিভেজের সাথে সাথে ওর সাদা ধপধপে ডান উরু থেকে পা পর্যন্ত বেশ খানিকটা দেখা যাবে। এর সঙ্গে সোহমের তাকে প্রথম বিবাহবার্ষিকীতে দেওয়া ডায়মন্ডের দামি নেকলেসটা পরবেও। নিজের সাজের কথা ভাবতে ভাবতেই হঠাৎই ওর নাকে আসে একটা বোটকা পচা গন্ধ, আর থালা বাসনেরও যেন আওয়াজ আসছে, আর তার মধ্যে কে যেন একটা বিড়বিড় করে কি সব বলছে। আর গন্ধটা ওর খুব চেনা। এটা শুটকি মাছের গন্ধ, আর গন্ধটা আসছে ওর রান্নাঘর থেকেই। কিন্তু ওর বাড়িতে শুটকি মাছ এলোই বা কোথা থেকে? আর ছোলা নাকি সে ওই মাছ ওর বাড়িতে রান্নাই বা করছে কেন? এটা কিছুতেই বুঝে উঠতে না পেরে ও হাতের গাউনটাকে আবারও ওয়ার্ড্রোবে সাজিয়ে রেখে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে ও যা দেখলো তাতে যে সহেলি শুধু অবাক হলো তাই নয়, বলা চলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। ও দেখে ওই ছোলা গ্যাসের জ্বলন্ত ওভেনের ওপরে কড়াই চাপিয়ে কিছু একটা সেদ্ধ করছে। তার সঙ্গে সবজি কাটতে কাটতে মুখে আউড়ে চলেছে একটি ছড়া। মাঝে মাঝে সে আবার সেই ছড়ার তালে তালে নাচও করছে। বাজে বাদর নাচে তালে তালে, আমরাও যে লাইটি সবাই জীবনেরই যাত্রা কালে। লাইটি দেখো, লাইটি গো, লাইটি নারীর ছল নাতে, বলো 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 তবে মোরা বদরের থেকে আলাদা কিসে। ছোলার এই কীর্তি দেখে বেশ কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সহেলি। ও যে কি বলবে তার ভাষাই খুঁজে পাচ্ছিল না এসব কিছু দেখার পর। তারপর এক সময় আবারও সেই শুটকি মাছের গন্ধটা ওর নাকে যেতেই ভাবনায় ছেদ পড়ে সহেলির। সে চিৎকার করে বলে ওঠে, কি এসব এখানে কি হচ্ছে ছোলা? ওমা রান্না, আপনি তো বলি গেলেন রাইতবার কথা। এরকম নেচে নেচে ছড়া কাটতে কাটতে কে রান্না করে? আর এটা কি রান্না করছো তুমি?
শুটকি মাছ কেন? আমি তো তোমায় ও এইতে দেখে আপনি এ তো আমার ওই ছাতুর মার জন্য গো। ছাতু? ছাতুকে আর তার মাই বা কে? মামা ছাতু আমার শিলা, আর তার মা মানে আমার বউ। তেনারা করা হুকুম শুটকি মাছের ঝাল ছাড়া ঘরের চৌকাঠটি মাইনানো যাবে নাই গো। তাই তো প্রথমে তার অর্ডার, তারপর আপনার। তোমার বউ খেতে চেয়েছে বলে সেই রান্না আমার বাড়িতে হবে? হ্যাঁ দেখো গো, আরে আমি রাজ্যে আপনার ঘরে, আমার বউয়ের রান্নাটি করতে কি আমি আপনার পাশের বাড়ির ঘাটটিতে যাব? নামাও নামাও এক্ষুনি এসব শুটকি ফুটকি। উফ মাগো, গোটা বাড়িটা বিচ্ছিরি গন্ধ হয়ে গেল। এক্ষুনি নামাবে তুমি। আমি যা বললাম তা যদি এখানে রান্না করতে পারো তো করো, নইলে এক্ষুনি বিদায় হও। আহা, রাগ করছেন কেন? আপনাদের রান্না কইরে তবেই আমি যাব বইলেছি তো। বাবারে, ছাত্র মাকে তো আপনি ছেড়েন না দিদিমণি। ও শালা মাইন্সের যে সাক্ষাৎ একটা হিরিম্বা, এই ধাঙ্গর পানা তার চেহারা বাবারে, আর মুখখানা তার উল্টোনো ফাইস মন হারি, আর গায়ের রং ও শালা কয়লারেও লজ্জায় ফেলি দেয় গো। ওই চেহারার বদনটি নিয়ে যখন তেরেটি আসে না, বাবারে বাবা, করে গোটা কল যেটা আমার খেপে ওঠে একেবারে। তাই তো নিজের পরাণের মায়ায় ওর রান্নাটি আগে কইছি। এই দেখেন, আপনাদের রান্নার কাটা কুটি সব কইরে রেখেছি। এবার টুক কইরে রান্নাটি চাপাইবো আর ঠাক করে নামাবো। হ্যাঁ, আমি কোনো রাগে এক প্রকার কাঁপতে কাঁপতেই আরও কিছু বলতে যাচ্ছিল সহেলি ছোলার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই আবারও কলিং বেল বাজার শব্দ হয়, যার ফলে চেয়েও আর নিজের রাগ প্রকাশ করতে পারে না সহেলি। বাধ্য হয়ে মুখ দিয়ে একটা অদ্ভুত স্বরে আস্ফালন করে দরজা খুলতে যায় সে। এদিকে ছোলা আবারও ছড়া কাটতে কাটতে রান্নায় মন দেয়। এই ডুক 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 বাজে বাদর নাচে তালে তালে, আমরাও যে লাইটি সবাই যে বনেরই যাত্রা কালে। ওদিকে দরজা খুলেই সহেলি দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে পামেলা। সহেলির মুখের অভিব্যক্তি দেখেই সে মুখে হাসি আর গলায় রসিকতা নিয়ে বলে ওঠে, একে রে, কি হলো? হেব্বি খোঁজে আছিস মনে হচ্ছে। খুঁজবো না তো কি? ছোলা ছাতু সব মিলে আমার 5 বছরের বিবাহ বার্ষিকীর দিনটাকে একেবারে মাখিয়ে রেখে দিচ্ছে কি না। উফ ভগবান, এই ভোলাদাকে হাতের সামনে পেলে না আমি। আচ্ছা, কুল ডাউন, কুল ডাউন। এই, তোর ঘর থেকে পচা পচা একটা কিসের গন্ধ আসছে রে? হ্যাঁ, শুটকি মাছের। তুই শেষে ম্যারেজ অ্যানিভার্সারিতে সোহমকে শুটকি মাছ খাওয়াবার প্ল্যান করেছিস নাকি? দূর বাবা, সোহমের জন্য না, শুটকি মাছ রান্না হচ্ছে হিড়িম্বা মানে ওই ছাতুর মায়ের জন্য। আর ইউ গন ম্যাড টোটালি? এসব ছোলা ছাতু ছাতুর মা এসব কি বলছিস? আমি না, বলছে ভোলাদার পাঠানো ভাই ছোলাধর। তাকে বিরিয়ানি আর চাপ রান্না করতে বললাম, সে সেসব না রেধে সবার আগে শুটকি মাছ রান্না করছে, তাও নিজের বউয়ের জন্য। কই সে? রান্নাঘরে। আমি পাগল হয়ে যাব এবার পামেলা। তুই তো জানিস আজকের দিনটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমি আমার আর সোহমের ভেঙে যেতে বসে এই সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে আজকের দিনটাকে বেছে নিলাম। ভেবেছিলাম আজকের পর সব কিছু পাল্টে যাবে আমার জীবনে, কিন্তু তার মধ্যে ছোলা ছাতু আমি আর পারছি না। বিশ্বাস কর, আমার মাথার কাজ করছে না। জাস্ট আ শেক বেবে, ডোন্ট প্যানিক অ্যান্ড ডোন্ট অ্যাংসাস ইয়োরসেলফ। তুই যা, ঘরে গিয়ে মাথা ঠান্ডা কর অ্যান্ড লেট মি হ্যান্ডেল দিস গাই ছোলা, ওকে? যা। কফি? সহেলি না সূচক মাথা নাড়ায়। তারপর পামেলাকে রান্নাঘরের দিকে ছোলার সঙ্গে কথা বলতে যেতে দেখে ও নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে রাগে হতাশায় যেন ফেটে পড়ে সহেলি। প্রচণ্ড রাগে ও ওয়ার্ডরোব থেকে একে একে নিজের সব কটা পোশাক ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। আর সেই মুহূর্তেই ওর চোখ আটকে যায় ওর ওয়ার্ডরোবের একেবারে কোনায় পড়ে থাকা একটা নীল শাড়ির ওপর। ও শাড়িটা হাতে তুলে নেয় মুহূর্তে। এই শাড়িটা
ওকে সোহম নয়, দিয়েছিল সৌম্য, সৌম্যকান্তি ঘোষাল। সহেলি কলেজে পড়ার সময় এই সৌম্যর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সহেলির সব থেকে ভালো লেগেছিল সৌম্যর সাদামাটা অথচ শান্ত স্বভাবটা। সবকিছুতেই নিজেকে মানিয়ে নিয়ে অদ্ভুত রকম হাসি মুখে থাকতে পারত সৌম্য। সৌম্য কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিল সেই সময়। অসম্ভব মেধাবী আর তেমনই শৈল্পিক গুণ ছিল সৌম্যর মধ্যে। গ্রামের ছাপোষা ছেলে সৌম্যর স্বপ্ন আকাশ ছোঁয়া ছিল না, বরং ছিল নতুন কেমিক্যাল আবিষ্কার করে মানুষের উপকার করার। অসম্ভব ভালোবাসত সৌম্য সহেলিকে, যাকে এক কথায় বলে পাগল ছিল ও সহেলির জন্য। সহেলিও কিছু কম ভালোবাসেনি সৌম্যকে। কিন্তু কলেজের পরেই সহেলির বাবা যখন ওকে পাত্রস্থ করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন সৌম্য সবে কেমিস্ট্রি অনার্স গ্র্যাজুয়েট হয়ে একটা ল্যাবে সামান্য ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজে যুক্ত হয়েছে, তাও ট্রেনি হিসেবে। সেই অবস্থায় গরিব ঘরের সৌম্যর পক্ষে কিছুতেই সম্ভব ছিল না সহেলিকে বিয়ে করা। সহেলিও তা বুঝেছিল, কিন্তু বরাবরই বাবা মায়ের বাধ্য সন্তান সহেলি বাবার বিরুদ্ধে সেদিনও যেতে না পারায় বাধ্য হয়েই সৌম্যর সঙ্গে সম্পর্কে ইতি টানেও। কথাটা যখন সৌম্যকে জানিয়েছিল সহেলি, তখন সৌম্যর চোখে অঝোর ধারায় জল গড়িয়ে পড়েছিল কেবল। সেই দিন প্রথম সৌম্যর মুখের চেনা হাসিটা কোথায় যেন উবে গিয়েছিল, আর তা যে সহেলির জন্যেই তা বিলক্ষণ বুঝতে পেরেছিল সহেলি। কিন্তু সৌম্যর মুখের হাসিটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সহেলির সেদিন ছিল না। সৌম্যও বুঝেছিল সহেলির অবস্থা, তাই ও নিজের মুখের স্বভাবসিদ্ধ হাসি উবে যাচ্ছে জেনেও সহেলিকে সেদিন ও বাধা দেয়নি এতটুকু, বরং কেবল বলেছিল, আমাদের এখানেই থামতে হবে সৌম্য। তুই তো জানো বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিচ্ছু করা আমার পক্ষে একেবারেই সম্ভব না, আর তাই চলে যাবে। বেশ, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি পারবে? জানি না, হয়তো না, সত্যি খুব কষ্ট হবে তোমাকে ভুলে, কিন্তু আমি তো নিরুপায়। ভালো থেকো। তুমিও। থাকবো, তবে ভালো নয়। আমি আর ভালো থাকতে পারবো না সহেলি, কোনোদিন না, কোনোদিন না। সৌম্যর বলা শেষ কথাগুলো যেন আজও কানে আর একবার বেজে ওঠে সহেলির। ঠিক তখনই ওর দু চোখে ভেসে ওঠে সৌম্যর সেই জল ভরা লাল চোখ দুটো। দু চোখ জলে ভরা থাকলেও সেই দু চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। কিন্তু সেই রাগ যে কার প্রতি তা আজও বুঝতে পারেনি সহেলি। সৌম্যর গলায় কিন্তু এতটুকু রাগ ছিল না সেদিন, কিন্তু ওর চোখ দুটো। কিরে, এভাবে শাড়ি আঁকড়ে বসে আছিস কেন? সোহমের দেওয়া শাড়ি বুঝি? শাড়িটা যে সোহম নয়, সৌম্য দিয়েছিল সহেলিকে, সে কথা আর খুলে বলে না ও পামেলাকে। কি হবে এখন আর ওসব কথা কাউকে বলে? যে ক্ষত ও নিজের মনেই চাপা দিয়ে রেখেছে, সেই ক্ষতটাকে পামেলার সামনে দেখিয়ে তো আর কোনো লাভ নেই। যে গেছে, যা গেছে, তা তো আর ফিরে আসার নয়। বরং যা আছে তা নিয়েই নতুন করে বাঁচার তাগিদ খুঁজতে হবে ওকে। তাই সেসব নিয়ে আর না ভেবে সৌম্যর দেওয়া শাড়িটাকে পাশে সরিয়ে রেখে মুখে একটা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে কেবল সহেলি। তারপরেই সে জিজ্ঞাসা করে, কি বুঝলি পামেলা, ওকে দিয়ে আদৌ কিছু হবে? আর যদি কিছু এদিক ওদিক হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, হিল ম্যানেজ এভরিথিং। আমি বলছি তো, আজ তুই সোহমকে এতটা আনন্দ দিবি না যে ও কোনো দিন সেই আনন্দ ভুলতে পারবে না। ওকে, তুই যখন বলছিস তখন। জানিস, আমি ভেবেছি আজ সোহম আসার আগে
আমি একটু ওর জন্য সাজগোজ করব, ঠিক যেমন ও চায়। এই বলে একের পর এক নিজের সাজার প্ল্যানগুলো বলতে থাকে সহেলি। তার সাথে সাথে ও লক্ষ্য করে ওর মুখে সোহমের জন্য সাজগোজের কথাগুলো শুনতে শুনতেই পামেলার চোখ মুখ কেমন যেন পাল্টে যায়। মুহূর্তের জন্য হলেও পামেলার চোখে ও নিজের জন্য হিংসা দেখে সহেলি, যা দেখে ও চুপ করে যায়। পামেলাও মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, ওকে বেবে, তুই লেগে পড় সাজগোজে, আমি যাই। অ্যাকচুয়ালি আমার একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। যাওয়ার আগে ভাবলাম একবার তুই কি করছিস দেখে যাই। ভাগ্যিস এলাম, নইলে তো এই বাড়িতে আজ একটা খুনোখুনি হয়ে যেত। খুনোখুনি যে আর হবে না এ ব্যাপারে কিন্তু স্টিল আই এম নট শিওর অ্যাট অল। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায় সহেলির নিজের ঘরেই, নিজের সাজগোজ করতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় প্রায় দুপুর 3টে। ও একবার সোহমকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। ফোনের ওপার থেকে জানান দেয় ফোন সুইচ অফ। বেশ অবাক লাগে সহেলির, এখন সোহমের ফোন সুইচ অফ। কিন্তু সেই ভাবনায় ছেদ পড়ে ওর নাকে বিরিয়ানির সুগন্ধ এসে পৌঁছনোয়। ও বোঝে পামেলার কথা মিথ্যে হয়নি, সত্যি ছোলা সব কাজ হ্যান্ডেল করে নিয়েছে। কাজেই ও আবারও নিজের সাজে মন দেয়। তারপর নিজের সাজ সম্পূর্ণ করে সহেলি ঘর থেকে বেরোবার আগে এক মুহূর্ত থমকায়, আয়নায় নিজেকে দেখে। হঠাৎ নিজেকে এতটা খোলামেলা পোশাকে দেখে প্রথমে একটু লজ্জাই লাগে ওর। তারপরে মুহূর্তেই নিজের মনের সকল জড়তাকে ঝেড়ে ফেলে সহেলি বেরোবার আগে একটা স্টোল গায়ে চড়িয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। সেখানে গিয়ে দেখে তখনও সেই একই ছড়া কাটতে কাটতে ছোলা রান্না করে যাচ্ছে। তারপর এক সময় রান্না করতে করতে পেছন ফিরে সহেলিকে দেখেই যেন চোখ আটকে যায়, যা বেশ বুঝতে পারে সহেলি। মনে মনে খুশিও হয়। এরকমভাবেই সোহমের চোখও আটকে গেলে তবে ও বুঝবে ওর সাজ সার্থক হয়েছে। তারপর ওই নিস্তব্ধতা ভেঙে বলে ওঠে, তোমার আর কতক্ষণ লাগবে? দুটোই বলেছিলে, 3টে বেজে গেল যে। রান্না তো হয়ে গেছে, এই বিরিয়ানির মাংসটা একটু টিপে টাপে দেখবেন নাকি? হ্যাঁ, না না, তা লাগবে না। তুমি কাজ শেষ করে বাইরে এসে বলো তোমার আজকের জন্য কত দেব। টাকা তো লাগবে না। কি? দাবাবু দিচ্ছেন। কে দাদা বাবু? ভোলাদা? আগে না, আপনার বর গো। আমার বর তোমার টাকা? তুমি আমার বরকে চেনো? আগে কথা হয়েছে তোমার সঙ্গে সোহমের? আরে কেন হবেনি, মেলা হয়েছে। আরে তিনি তোমার টাকা দিয়েছেন, এখন লাখ লাখ টাকা। আর বলছেন কাজটি হলি পরে আরো দিবেন। হ্যাঁ, তোমার কি মাথা টাথা খারাপ নাকি? রান্না করতে সোহম তোমাকে লাখ লাখ টাকা দিয়েছে? আরে বাবা, রান্না করতে লয় গো, রান্নাটা তো ফাও ছুতো। তাহলে আমার বর তোমাকে টাকা দিয়েছে কেন? কেন, খুন করতে। খুন? তুমি কি? আরে হ্যাঁ গো দিদুনি, তোমার বর আমার 3 লাখ টাকা দিয়েছে, আরো 7 লাখ দিবে, মোট 10 লাখ টাকা দিবে। হ্যাঁ। কাকে কাকে খুন করবে তুমি? তোমাকে। সেইটাই তো মোর আসল কাজ গো। ও কাজ করতেই তো আমি এসেছি হেথা। এই দেখো, এই ইঞ্জেকশনটিও রেডি একেবারে। এবার টুকুস করে তোমার শরীরে এই ছুঁচটি ঢুকাইব, আর অমনি পটুস করে তুমি মরে যাবে। বিশ্বাস করি না, মিথ্যে বলছো তুমি। আমার বর আমাকে? ছোলার কথা না বাড়িয়ে এক হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর অন্য হাতে নিজের পকেট থেকে একটা দামি স্মার্টফোন বের করে একটা অডিও ভয়েস চালায়। আর সঙ্গে সঙ্গে সেখানে সোহমের গলা পাওয়া যায়। আমার ওয়াইফ আমার জীবনের সব থেকে বড় কাটা। ওর জন্য আমি না পাচ্ছি বাবার সব সম্পত্তি, না পাচ্ছি পামেলাকে। পামেলাকে আমি নিজের করে পেয়েও নিজের জীবনে জায়গা দিতে পারছি না, কেবল ওর জন্য। তাই তোমায় ওকে চিরদিনের মতো সরিয়ে দিতে হবে। আই উইল পে ইউ দ্য মানি দ্যাট ইউ ওয়ান্ট, 10 লাখ। বাট কাজটা আমার হওয়া চাই। আর সেই জন্যই আমি তোমার মতো একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলারকে এত টাকা দিয়ে হায়ার করেছি। ওকে মারা থেকে লাশ গুম করা সবটা তোমাকেই করতে হবে।
মাথায় রেখো। শুনলে তো, এখনো বলবে আমি মিথ্যে কথা বলছি? আরে বাবা, এই যে দিদিমণি একটু আগে এলো, সেই তো আমাদের দিয়ে গেল সব ইঞ্জেকশন, এই ওষুধগুলো। পামেলা? ও দিদিমণির নাম তো ঝামেলা বুঝি? কেমন তোর নামটা নয়? যাক যা, আমার কি, তুমি নি লাগবে নাই গো। আমি ইঞ্জেকশন দিয়ে নয় করে 20-30 লোককে মারছি, কাউরে আটক করার সুযোগ দিলাই। ও বাবা, এই লিথাল ইঞ্জেকশনের মেলা ক্ষমতা, বুঝলে না? এই আমেরিকা এটা মেলা চল। আমি এটার নাম দিচ্ছি পিপি ইঞ্জেকশন। ওই পেন্টো বারবাইটাল, প্যাভিউলন আর পটাশিয়াম ক্লোরাইড, এই 3 কেমিক্যাল নিয়ে বানাইছি কিনা। খবরদার খবরদার, এক পাও এগোবে না তুমি। হ্যাঁ দেখো, কাছে না গেলে ইঞ্জেকশনটি আপনার শরীরে ঢুকাইব কি করে? আপনি আপনি নইবেন না কো, আপনি নইবেন না। এই গোটা ফ্ল্যাট কমপ্লেক্স সব জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো আছে, এই কাজ করে তুমি বাঁচতে পারবে না। আমি ঢুকার আগে এই বিল্ডিং এর সব ক্যামেরা টাইট কেটে দিয়ে আইছি। এমন কাঁচা কাজটি তো ওই আম খুনিরাও করে না কো। আমি তো আবার প্রফেশনাল। ঠিক আছে, আমি এক্ষুনি সিকিউরিটিদের ডাকছি। ওরা তো কেউ নাই, ও ঝামেলা দিমুনি সব বাইরে অন্যদিকে পাঠায় দিচ্ছে। আরে আরে কুই জেন্টি কি বলেন দেখি, ফোনটি না কি গো? ওটি তো আমি আর সেই সরিয়ে দিচ্ছি, আপনার ফোন তো আমার কাছে। সহেলি যখন বোঝে ওর সব রাস্তা এখন প্রায় বন্ধ, তখন ও মরিয়া হয়ে ছুটতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, কিন্তু কেউ নেই সেখানে, কেবল ওই ছোলা ছাড়া। সে এক হাতে একটা খোলা সিরিঞ্জ নিয়ে ওর পেছনে হেঁটে আসছে, ঠান্ডা শীতল হাসি হাসতে হাসতে। সহেলি দৌড়বার সঙ্গে সঙ্গে ছোলাকে আটকাবার জন্য অসহায়ভাবে ঘরের মধ্যে থাকা মাটির মূর্তি থেকে শুরু করে চেয়ার টেবিল সব উল্টে দিতে থাকে। ডাইনিং টেবিলে থাকা কাঁচের বাসনগুলোকে ছুঁড়ে মারতে থাকে ও ছোলাকে। কিন্তু ছোলা প্রতিবারই অদ্ভুত দক্ষতায় নিজের শরীর মাথা সব সরিয়ে নেওয়ায় সহেলির ছোঁড়া কাঁচের বাসনগুলো ছোলার শরীর না ছুঁয়ে আছড়ে পড়ছে ঘরের মেঝেতে, আর সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সবকিছু। সহেলি পাগলের মতো দৌড়তে দৌড়তে এবার ওর বেডরুমে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করবার চেষ্টা করে, কিন্তু সেই দরজাটা আটকাবার আগেই ছোলা দরজার বাইরে থেকে সেটাকে চেপে ধরে এবং এক ধাক্কায় সহেলিকে ঠেলে ঘরের মধ্যে চলে আসে। সহেলি বোঝে তার সব প্রতিরোধী একেবারে চরম ব্যর্থ হয়ে পড়েছে। এদিকে দৌড়তে দৌড়তে তার পায়ে 2-1 চোট লাগায়, বেশ ব্যথাও লেগেছে তার। তাই চেয়েও আর ছোলার থেকে ও নিজেকে সরাতে পারে না। ছোলা ক্রমশ সেই সিরিঞ্জ হাতে এগিয়ে আসে। সহেলি পিছু হটতে হটতে একসময় চিত হয়ে পড়ে যায় নিজের ঘরের খাটের ওপরেই। ছোলা ঠিক তার উপরে ঝুঁকে আসে। তারপর সে সিরিঞ্জ হাতে নিয়ে ও সহেলির হাতে ওটা ফোটাতে যাবে, ঠিক তার আগের মুহূর্তেই সহেলির পাশে পড়ে থাকা কিছু একটা দেখে ওর যেন চোখ আটকে যায়, থমকে যায় ছোলার ইঞ্জেকশন ধরা হাতটাও। সহেলি আর চোখে দেখে ছোলার চোখ স্থির হয়ে আছে ওই খাটের ওপরেই রাখা সেই নীল রঙের শাড়িটার দিকে। এই সুযোগটাকেই কাজে লাগায় সহেলি। সে নিজেকে বাঁচাতে সজোরে হাত চালায় ছোলার দিকে, আর তাতেই ছিটকে পড়ে ছোলা। আর সহেলির হাতে এসে যায় এতক্ষণ ছোলার মুখে লেগে থাকা ফলস দাড়ি গোঁফগুলো। সহেলি উঠে ছোলার দিকে তাকাতেই এবার ও যেন থমকে যায় মুহূর্তের মধ্যে। বিস্ফারিত চোখে ছোলার দিকে তাকিয়ে থাকে সহেলি। দেখে এতক্ষণ ওর সামনে ছোলার ছদ্মবেশে থাকা ছেলেটা অন্য কেউ নয়, সৌম্যকান্তি। ওর সৌম্য, ওর কলেজের হারিয়ে যাওয়া সেই ভালোবাসা। এ দৃশ্য দেখে সহেলি স্থবির হয়ে গেলেও সৌম্য কিন্তু পুনরায় ধেয়ে আসে সহেলির দিকে। সহেলি নিষ্পলক দৃষ্টিতে সৌম্যর দিকে তাকিয়ে থাকে কেবল। নিজেকে বাঁচাবার জন্য এতটুকু নড়াচড়া পর্যন্ত করে না সে।
এই ঘটনার বেশ কিছুক্ষণ পর নিজের ফ্ল্যাটে আসে সোহম, আর তার সাথে আসে পামেলা। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলেই গোটা ফ্ল্যাটের তছনছ হয়ে যাওয়া অবস্থা দেখে ওদের দুজনের মুখেই অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে। বাঁচার জন্য চেষ্টার কোনো কসুর ছাড়েনি দেখছি তোমার বউ। পেরেছে কি? তারপর একে একে রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং ঘুরে ওরা বেডরুমে ঢুকতেই দেখে বেডরুমের খাটে নিথর অবস্থায় পড়ে আছে সহেলির দেহটা। ওরা মুখে উৎসাহ নিয়ে এগিয়ে যায়, তারপর ডাকে সহেলিকে। সহেলি, সহেলি, এই সহেলি, সহেলি, চোখ খোল সহেলি। সহেলিকে ডাকার মুহূর্তে পামেলা এবং সোহম দুজনের মুখেই উৎকণ্ঠা নয়, বরং ছিল উৎফুল্লতা। তাদের দুজনের চোখে মুখে কষ্টের বদলে ফুটে ওঠে এক আনন্দের অভিব্যক্তি। কিন্তু পর মুহূর্তেই তাদের সেই অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়, কারণ দু একবার ডাকার পরেই হঠাৎ করে সহেলি দপ করে তার দুচোখ খোলে। সহেলিকে জীবিত দেখে সোহম এবং পামেলা দুজনে দুদিকে আঁতকে উঠে ছিটকে সরে যায়। আর ঠিক সেই মুহূর্তে সোহম যেন ধাক্কা খায় কারুর সঙ্গে। মুহূর্তে পেছন ফিরে তাকাতেই দেখে সোহমের পেছনে দাঁড়িয়ে আছে সৌম্য, তার হাতে সেই উন্মুক্ত সিরিঞ্জ। সৌম্য মুখে হাসি নিয়ে ফিসফিসিয়ে বলে, লাইচি দেখো, লাইচি। সোহমের শরীরে সিরিঞ্জের ঠোঁচটা ঢুকে তার সিরিঞ্জের মধ্যে থাকা সমস্ত কেমিক্যাল মিশ্রণ একেবারে উজাড় করে শোনাতে। মুহূর্তে সারা শরীর কাঁপতে কাঁপতে এক সময় নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সোহম। যে দৃশ্য দেখে পামেলা একদিকে ভয়ে অন্যদিকে বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায়। সে কেবল সৌম্যর দিকে তাকিয়ে বলে ওঠে, কি করে, কেন? কি করবো বলুন ম্যাডাম, আপনারা আমাকে 10 লাখ টাকা দেবেন বলেছিলেন, কিন্তু ও আমাকে আরো দামি একটা জিনিস দেওয়ার কথা বলল। আর তাই কিসে জিনিস? আমার হারিয়ে যাওয়া মুখের হাসি আর শান্তির স্বস্তির একটা জীবন। বিশ্বাস করুন, আপনি ওর ছবিটা পাঠাবার পর তা দেখেই আমি চিনতে পেরেছিলাম যে আপনারা তাকে মারার জন্য আমাকে কন্ট্রাক্ট দিয়েছেন, যাকে আমি একটা সময় পাগলের মতন ভালোবাসতাম। মূলত ও চলে যাওয়ার পরেই এই সমাজের জন্য, আমার নিজের গরিব পরিস্থিতির জন্য আমার মনে এতটা ঘৃণা জন্মে যায় যে আমি কেমিক্যাল রিসার্চার হওয়ার বদলে হয়ে যাই একজন কন্ট্রাক্ট কিলার। একজন কন্ট্রাক্ট কিলারের মানসিকতা নিয়েই তো আমি এই বাড়িতেও এসেছিলাম, কিন্তু আমার সব চিন্তা ভাবনা একেবারে বদলে দেয় এই নীল শাড়িটা। আমি তো এই ভেবেই এখানে এসেছিলাম যে সহেলি আমার মন ভেঙেছে, তাকে মারতে আমার হাত কাঁপবে না। কিন্তু যখন দেখলাম ওর বিছানায় আমার মায়ের এই নীল শাড়িটা আর মনে আমার জন্য রাখা জায়গাটা এখনো একই রকম ভাবে রয়ে গেছে, তখন আর তারপর ওই বলল, যে জীবন আমরা 5 বছর আগে বাঁচতে চেয়েছিলাম, সেই জীবন আমরা চাইলে আবার বাঁচতে পারি, ফিরিয়ে আনতে পারি আমাদের মুখের হাসি। তখন আর লোভ সামলাতে পারলাম না, কিন্তু আমাদের সেই শান্তির জীবন পেতে গেলে মরতে হতো সোহমকে আর তোকে। একথা বলার সঙ্গে সঙ্গেই এক মুহূর্ত সময় নষ্ট না করে সহেলি তার হাতে ধরা আরেকটা লিথাল ইঞ্জেকশনের ভর্তি সিরিঞ্জ সোজা ঢুকিয়ে দেয় পামেলার শরীরে। পামেলাকে বাধা দেওয়ার পর্যন্ত সুযোগ দেয় না সহেলি। মুহূর্তে পামেলারও সর্বশরীর থরথর করে কাঁপতে কাঁপতে অবশেষে নিথর হয়ে লুটিয়ে পড়ে ঠিক সোহমের লুটিয়ে পড়ে থাকা নিথর শরীরটির পাশে। তারপরেই সহেলি জিজ্ঞাসু দৃষ্টিতে সৌম্যর দিকে তাকালে সৌম্য হেসে বলে, লাশ দুটোর ব্যবস্থা আমি করছি। আমি প্রফেশনাল কি না। তোমাদের ওই কমপ্লেক্সের পেছনে একটা খাল আছে না? হ্যাঁ, হাইব্রিড খাল। কিন্তু তুমি? পামেলা ম্যাডাম বলেছিলেন তোমায় মেরে লাশটা ওখানেই ফেলতে। ওটাই নাকি হাইব্রিড মাগুরের চাষ হয়, তাই
যাক, তুমি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু সন্ধে হলেই বেরোতে হবে। এই বলে সৌম্য সোহম আর পামেলার লাশ দুটিকে দুটি ট্রলি ব্যাগে ভরে ফেলে চোখের নিমেষে। তারপরে সে দুটোকে টানতে টানতে ফ্ল্যাটের বাইরে নিয়ে চলে যায়। আর এদিকে সহেলি সৌম্য চলে যাওয়ার পরেই ঢুকে যায় রান্নাঘরে। তারপর সেখানে রাখা সৌম্য ওরফে ছোলার আনা ব্যাগ হাতড়ে নিজের ফোনটা বার করে আনে। তারপর একটি নাম্বার ডায়াল করে গলার স্বরে ভয় আর আতঙ্ক মিশিয়ে বলে ওঠে, হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি সিও কমপ্লেক্সের 4B ব্লকের 102 নম্বর ফ্ল্যাট থেকে বলছি। আমাকে বাঁচান প্লিজ, নয়তো ও আমাকে মেরে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান।